গল্প সাইরেরম্বরে বৃষ্টি। লেখনীতে সুমাইয়া মণি। পর্ব 1 থেকে 5। সাপ আমায় ধর্ষণ করেছে, ভয়াবহ রকম চেঁচিয়ে জানালো ডালিয়া। তার চিৎকারে জঙ্গল যেন নড়েচড়ে উঠল। মিম ঝাঝালো কণ্ঠে সজোরে চর বসিয়ে দিয়ে শুধালো, ধর্ষণ না, দংশন হবে গর্দভ। সেকেন্ড কয়েক কাদো কাদো নয়নে তাকিয়ে ফের যখন সাপের কথা মনে উঠে তখনই পুনরায় চেঁচাতে আরম্ভ করে ডালিয়া। ততক্ষণে ট্যান্টের ভেতর থেকে সকলে উপস্থিত হয় ঘটনাস্থানে। মিম ডালিয়ার মুখ চেপে দাঁতে দাঁত পিষে জানালো, স্টপ। সাপটি কেবল পা ছুঁয়ে চলে গিয়েছে, তোকে কামড় দেয়নি। ডালিয়া এবার ক্ষান্ত হলো। মিম হাত সরিয়ে নিয়ে মাথায় গাঁটটা মেরে জানালো, ফালতু তামাশা জুড়ে দিয়েছে। ভাবলেশহীন স্বরে উপস্থিত এক ক্লাসমেট ঈশা বলে, তোমাদের ড্রামা শেষ হলে ট্যান্টে যেতে পারি। রাগে মিম চোয়াল শক্ত করে অভিনয় করে জানায়, না বইন যাস নে, তোকে খুব মিস করব চলে গেলে। সকলে হেসে ফেলে। ঈশা বিরক্তিতে ডিসগাস্টিং বলে প্রস্থান করে। তার সাথে অনেকেই ফিরল ট্যান্টে। হাতে গোনা কয়েকজন রয়ে গেল সেখানে। তারা উৎসুক হয়ে চেয়ে আছে মূল ঘটনা জানার জন্য। অনার্সের ফাইনাল পরীক্ষার পর শিক্ষার্থীরা একত্রে ক্যাম্পিংয়ে এসেছে। তারা মোট ছিল 20 জন। ছেলেরা 11 জন, মেয়েরা ছিল 9 জন। পরিবারের মতদ্বৈধতা থাকা সত্ত্বেও মিম, ডালিয়া এসেছে। এজন্য তারা নিজেদের একটু বেশি সেভ রাখার দায়িত্বে আছে। তাদের মধ্যে প্রধান গাইড হিসেবে রয়েছে রবি। সে এসে তাদের পাশে বসে দৃঢ় গলায় জানালো, ভয় পেলে চলবে বলো। ডালিয়া, তুমি সব কিছুতে এত ওভার রিয়েক্ট কেন করো? তোমার পা ছুঁয়ে সাপের চলাচল হলে তখন বুঝতে। রাগান্বিত গলায় জানায়, মানে কি হয়েছে এইটা বলো। রবি জানতে চাইল। ডালিয়া একটু নড়েচড়ে বসল। বলল, আমি বসে গান শুনছিলাম ব্লুটুথে। হঠাৎ 1 মিনিট বাদে অনুভব করলাম পায়ের উপর থেকে কিছু যাচ্ছে, শীতল কিছু। তাকিয়ে দেখি সাপের লেজ পা ছুঁয়ে নামছে। সেকেন্ড কয়েক বোঝার পরপরই চিৎকার দিলাম। ভাবলাম সাপ দংশন করেছে। তবে সেটা ভুল ধারণা ছিল। মিম কটমট করে বলল, তুই বাদ দেই বলেও থেমে গেল। আমি বলদ না, তেরে ফুরে বলল। ব্যঙ্গাত্মক ভাবে হেসে মিম জানালো, তোর মতো বলদ আরও দেখেছি, তুই কেবল প্রথম না। মোটেও বলদ না আমি। না বুঝে চেঁচাতি না অমন করে। ডালিয়া আঙুল উঁচু বলে ক্ষোভিত গলায় কিছু বলার পূর্বেই রবি থামায়। এতক্ষণ আহাম্মক হয়ে ঝগড়া দেখছিল। বাকিরা যারা ছিল তাদের ঝগড়া দেখে আগেই চলে গেছে। রবি বলে, গায়েজ বিষয়টি এখানেই অন্তিম করা ভালো। ফিরে যাও ট্যান্টে। সকালে জঙ্গল ঘুরে দেখতে হবে। এজন্য খুব ভোরে উঠতে হবে। মিম মাথা দুলিয়ে সায় দিয়ে ডালিয়াকে সঙ্গে নিয়ে ফিরল ট্যান্টে। মিম ঘুমানোর সময় ফোন চেক করে দেখল বাবার কয়েকটি কল। ইগনোর করে ঘুমিয়ে গেল। কিঞ্চিত অভিমান নিয়ে এক প্রকার বন্ধুদের সাথে ক্যাম্পিংয়ে এসেছে মিম। মা ব্যতীত বাবা তার একমাত্র ভরসা। তবে মাঝে মধ্যে বাবা মেয়ের অভিমানগুলোর পাল্লা খুবই ভার হয়ে যায়। রাতের চাঁদের সৌন্দর্য অপরূপ ও মুগ্ধকর। আকাশে বিশাল কালো মেঘের মাঝে জ্বলজ্বল করে চাঁদ, যেন এক স্বর্গীয় আলোর উৎস। তার কোমল সাদা আলো পৃথিবীকে এক মোহনীয় ছন্দে ঢেকে রাখে। চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠে, নিস্তব্ধতার মাঝে যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের প্রদর্শনী দর্শন করছিল তেহভিন আনসারি। পরনে আর্মির পোশাক। এছাড়া পোশাকের সাথে শক্ত বুট, চওড়া বেল্টও দেখা যাচ্ছে। কেবল মাথার ক্যাপ ছিল না। আর্মির সেকেন্ড লেফটেন্যান্ট ও লেফটেন্যান্ট পদে কিছু অভিজ্ঞতা অর্জনের পর অফিসারদের ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়। তেহভিন এখন সদ্য ক্যাপ্টেন হয়েছে। তার এই অর্জন এত সহজ ছিল না। 29 বছরের অভিজ্ঞতায় পর অর্জিত স্বপ্ন এখন বাস্তবায়ন হয়েছে। কত শক্তপোক্ত পথ পাড়ি দিয়ে এতদূর আসা। এসবই ভেবে বুক ভরে নিঃশ্বাস টেনে নেয়। তখনই পকেটে থাকা ফোনটি ভাইব্রেশন হয়। হাতড়িয়ে বের করে মায়ের নাম্বার দেখে শোল্ক বিরক্ত হয়ে রিসিভ করে।
ওপাশ থেকে তাহমিনা বেগম নরম স্বরে কিছু বাক্য বললেন, যা শুনে দ্রুতই বিনা বাক্যে ফোন রেখে দেয় সে। ফিরে যায় তার বাসস্থানে। এখানে মিশনে এসেছে তারা। এটা সফল হবার পরিকল্পনা আটবে কিভাবে তা ভাবতেই মিটিং রুমে ফিরল। চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় চুনতি এলাকায় তাদের আর্মি ক্যাম্পটি। এই ক্যাম্প পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাস দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। কিছুদিন যাবৎ এখানে সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে। তাদের ধরা নিয়েই মূল মিশন এখন। হোয়াইটবোর্ডে মার্কার দিয়ে প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে জুনিয়র আর্মিদের। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য চট্টগ্রামের লোহাগড়ায় অবস্থিত, যা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। বাংলাদেশে প্রাকৃতিক বৈচিত্র্য এবং বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ এই স্থান। নাম না জানা অচেনা পাখির কলরব শুনতে শুনতে ঘুম ভাঙে মিমের। বাহিরে একটা চক্কর দিয়ে দ্রুত সব কাজ সারছে। কিছুক্ষণ বাদে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে একত্রে বের হয় জঙ্গল পরিদর্শনের জন্য। 5 জন মিলে 4টে টিম বানিয়ে একত্রে এগিয়ে যাচ্ছে আঁকাবাঁকা পথ ধরে। প্রতিটা পদক্ষেপে তীক্ষ্ণ নজর ছিল রবির। কারণ ওদের টিমের লিডার ছিল সে। রবি, মিম, ডালিয়া, ঈশা ও সাফি তারা 5 জন ছিল একই টিমে। সারি সারি নাম না জানা গাছপালা ও বিভিন্ন রকম লতাপাতা সরিয়ে পায়ে পায়ে এগিয়ে চলছে তারা। টানা 2 ঘন্টা হাঁটার পর এক স্থানে বিশ্রাম নিল। পানি সহ শুকনো খাবার খেয়ে পুনরায় এগোচ্ছে। মিম ও ডালিয়া একসঙ্গে ছিল সবার পেছনে। ফোনে ভিডিও ও ছবি ক্যাপচার করতে করতে যাচ্ছিল। আরও আধা ঘন্টা পথ ধরে এগোয়। জঙ্গলের অনেকটা গভীরে প্রবেশ করেছে তারা। ভাবছে ভালো স্থান পেলে সেখানেই ট্যান্টের ব্যবস্থা করবে। পারছি না হাঁটতে বলেই মিম হয়রান হয়ে সেখানে বসে পড়লে ডালিয়াও বসে। বাকিরা এগিয়ে যাচ্ছে আগে। হঠাৎ শ্রুতি মধুর পাখির ডাক শুনে গাছের ডালে তাকায়। দ্রুতই সেটিকে ক্যাপচার করার জন্য এগিয়ে গেল মিম। পেছনে থেকে ডালিয়াও ছুটল। লম্বা কালো লেজ ও ঠোঁট ছিল সরু। মাথায় আকাশি রঙের পালক এবং পেছনটা ছিল কালো। আকাশি ও কালো রঙের কম্বিনেশন পাখিটি দারুণ সুন্দরী। ক্যামেরা ফোকাস করে ক্যাপচার করার পূর্বেই পাখিটি ডাক দিয়ে স্থান ত্যাগ করল। উড়ে অন্য স্থানে গিয়ে আসন নিল। এটি দেখে মিমো ছুটল পিছু। পা টিপে টিপে কাছে এসে জুম করে ছবি তোলার সঙ্গে সঙ্গে শুকনো পাতায় পা পিছলিয়ে মুখ থুবড়ে পড়ল। একেবারে পড়ে গেছে এমনটি নয়। ঢাল থেকে পিছলিয়ে গড়াগড়ি খেয়ে নিচে যেতে লাগল। কতদূর গিয়ে গাছের ডালপালার শিকড়ে এক পা আটকে নিচের দিকে মাথা পা উপরে ঝুলছে। এমতাবস্থায় ডালিয়া চেঁচামেচিতে সবাই সেখানে উপস্থিত। মিম ঝুলন্ত অবস্থা সর্বশক্তি দিয়ে চিৎকার করল। অদ্ভুত, পড়ে গিয়ে চিৎকার করল না, ঝুলে চিৎকার করছে। একবার চিৎকার দিয়ে চোখ পিটপিটিয়ে খুলে মাথা পেছনের দিকে কাত করে দেখে আশেপাশে আর্মি পোশাক পরিহিত অর্ধনগ্ন কয়েকজন যুবক তার পানে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। চওড়া রাস্তার ন্যায় পাহাড়ি ঝর্ণার পানি সেই স্থান থেকে বয়ে যাচ্ছে। সেই পানিতেই যুবকরা গোসল করছিল। আচমকা একটি মেয়েকে উড়ন্ত অবস্থায় গড়াগড়ি খেয়ে ঝুলতে দেখে কেউ কেউ নগ্ন শরীরে বস্ত্র পেঁচাতে ব্যস্ত। মিম চিৎকার থামিয়ে দ্রুত চোখ বন্ধ করে নেয়। রীতিমতো তার পরনের গ্যাঞ্জিটে কোমর থেকে গড়িয়ে সল্প ফাঁকা হতে যাচ্ছি। পিঠে ব্যাগের ফিতা দ্বারা বাধা দেখে পুরোপুরি সরে যায়নি। ততটুকু মিম হাত দিয়ে ধরে রেখেছে। জিন্স তো সরে যাবারই নেই। এজন্য সে চিন্তামুক্ত। এখানেই ঝুলতে হলো। বিড়বিড়য়ে বল মিম। চোখজোড়া বন্ধ করে অপরাধী গলায় শুধালো, প্লিজ হেল্প মি। ততক্ষণে বাকিরাও উপর থেকে তাকে দেখছে। অন্য পথ ধরে সকলে নিচে নামতে শুরু করেছে। দেহহীন শরীরে হাফ হাতার গেঞ্জি জড়িয়ে একজন জুনিয়রকে উপরে চড়ার সিদ্ধান্ত দেয়। তার নির্দেশ অনুযায়ী ছুরি হাতে উপরে চড়ে গাছের শিকড় ছুরি দ্বারা কেটে দিতেই মিম নিচে পড়ে যাবার ভয়ে দ্বিতীয়রার চিৎকার দিতেই দেহহীন পাজরা কোলে ধরে ফেলল। মুহূর্তেই চিৎকার থেমে গেল তার।
সেকেন্ড কয়েক পর পিটপিটিয়ে চোখ মেলতেই তেহনিভের সুশ্রী সুদর্শন আদল দেখে কিঞ্চিত মুগ্ধ দৃষ্টিতে তাকালো। পরপরই তেহনিভ কোনো সুযোগ না দিয়ে সোজাভাবে দাঁড় করাল তাকে। ইতিমধ্যে সকলে সেখানে উপস্থিত। রবি ও ডালিয়া অস্থির হয়ে মিমকে পর্যবেক্ষণ করছে। কোথায় আঘাতের চিহ্ন না পেয়ে স্বস্তি পেল। এরপর এগিয়ে এসে তেহনিভকে জানালো, আপনাকে ধন্যবাদ স্যার। ক্যাপ্টেন তেহভিন আনসারি। রসকহীন কাঠখোট্টা কণ্ঠে নিজের নাম সহ পরিচয় ছাড়লেন সে। আপনাকে ধন্যবাদ ক্যাপ্টেন। আমি রবি। হাসার চেষ্টা করে ফের বলল, ক্যাম্পিং গ্রুপ রাইট? প্রশ্ন করল তেহনিভ। হ্যাঁ। বিনা বাক্যে এগিয়ে গেল তেহভিন। একজন জুনিয়রের নিকটে এসে জানালো, ওদের ফাঁকা স্থানে ট্যান্টের ব্যবস্থা করতে বলো। জি ক্যাপ্টেন। তেহনিভ প্রস্থান করল। জুনিয়র ওসমান রবিকে সৌজন্যবোধ বজায় রেখে জানালো, আপনারা ওই ফাঁকা স্থানে ট্যান্ট করবেন। এই এরিয়ায় সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে। জঙ্গলে থাকা সেই হবে না। আমাদের পাশাপাশি থাকলে বিপদে সাহায্য করতে পারব। ধন্যবাদ। রবি মুচকি হেসে জানায়। মিম পেছনে থেকে তেহভিনের এতটা গম্ভীর অ্যাটিটিউড দেখে কিছুটা বিরক্ত হলো। যতটুকু তেহনিভকে দেখা যাচ্ছে দেখছে সে দূর থেকে। তবে পুরোপুরি অপছন্দের তালিকায় রাখে না। খুবই মজাদার ক্যারেক্টরের সঙ্গে পরিচয় হয়েছে। আরও মজাদার করে তুলবে যতক্ষণ না তার বিষয়ে পুরোপুরি জেনে উঠছে। ট্যান্টের সব ব্যবস্থা করে, রান্নার জোগাড় করে সকলে একত্রে। দুপুরের আহার শেষ করতে করতে 4টা বেজে যায়। এখন আর জঙ্গলে যাবার উপায় ছিল না। কারণ তাদের নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহভিন। আর্মি ক্যাম্পের অনেকটা দূরে ছিল তাদের ট্যান্ট। তাদের প্রয়োজনীয় জিনিসপাতি চাহিদা অনুযায়ী নিচ্ছে স্টুডেন্টরা। কোনো প্রকার মতামতবিহীন দিচ্ছে সেগুলো। এই তো একটু আগে মিম একাই গিয়েছিল লবণ নিয়ে আসতে। ছোট বয়াম হাতে আর্মি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছিল ভেতরের দিকে। আচমকা তেহভিন ভেতর থেকে বেরিয়ে আসার সময় মুখোমুখি হয় তারা। এতে হঠাৎ করে তেহভিনের চেহারা সামনে দর্শন হওয়াতে মিম ঘাবড়ে গিয়ে নিজেকে সামলে নিল। তেহভিনের উৎসুক চাহনিতে মিম দ্রুত বয়াম এগিয়ে ধরে আমতা আমতা করে নিচু সুরে শুধায়, একটু হবে? তেহভিন গম্ভীর গলায় চোয়াল শক্ত রেখে পাল্টা প্রশ্ন করে, ওয়াট? লবণ? ঝটপট উত্তর তার। তেহভিন মিমের উত্তর শুনে সামনের দিকে অগ্রসর হল বিনা বাক্যে। ওসমানকে হাঁকিয়ে ডেকে নিল এবং মিমের নিকট পাঠালো। জি মিস, বলেন কি প্রয়োজন? লবণ। ওসমান মৃদু হাসি প্রদান করে বয়ামটি নিয়ে ফিরে গেল ভেতরে। ফিরে এসে বয়াম ভর্তি লবণ সহ এগিয়ে দিল। ভদ্রতাসূচক হাসি হেসে মিম বলল, ধন্যবাদ ভাইয়া। ঈষৎ হৃদয়ে আহত অনুভব করল ওসমান ভাইয়া ডাক শুনে। প্রথম মুহূর্তে মিমকে ছেলেদের বেশভূষায় দেখেছিল। এখন হাঁটু অবধি গোল গাউন ও চুড়িদারে বেশ সুন্দরী, স্নিগ্ধ লাগছে তাকে। ওমন মেয়ের গোলাপি ন্যায়ের কোমল ওষ্ঠদয় থেকে ভাইয়া ডাক মেনে নেয়া কষ্টদায়ক। ওসমান মিথ্যে হাসি ফুটিয়ে প্রস্থান করল। মিম চলে এসেছে তাদের ট্যান্টে। বিকেলে সকলে মিলে খেলাধুলার মগ্ন ছিল। দূর থেকে ছোট চিলেকোঠার ভেতর থেকে তেহভিন সেটি দেখছিল। আর্মি ক্যাম্পের সদস্য ছিল 50 জন। ছোট চিলেকোঠার বাদে বাহিরেও শক্তপোক্ত ট্যান্ট লাগিয়ে থাকছিল জুনিয়রদের মাঝে অনেকেই। এর আগেও এখানে ক্যাম্পিংয়ের জন্য স্টুডেন্ট এসেছিল 10 জন। 2 জনের মৃত্যু হয়েছিল সন্ত্রাসীদের হামলায়। তখন সে এখানে উপস্থিত ছিল না। নিউজটি এখানে আসার পর জানতে পেরেছে। এজন্য এসব স্টুডেন্টদের নিরাপত্তার দায়ভার এখন তার। সন্ধ্যার পরপরই রাতের রান্নাবান্না সেরে একত্রে আগুন জ্বালিয়ে বসেছিল সকলে। হালকা শীত ও হালকা গরমের কম্বিনেশন বটে। তাই আগুন থেকে দূরত্ব বজায় রেখে বসেছে সকলে। রবি গান গাচ্ছে আর বাকিরা শুনছে। কেউ বা চ্যাটিংয়ে ব্যস্ত, আবার কেউ কলে কথা বলছে প্রিয়জনের সঙ্গে। মিম ভীষণ রকম মিস করছে তার বাবাকে। অভিমান এক প্রকার কল দিতে বাধা দৃষ্টি করছে। হঠাৎ তাদের মাঝ থেকে উঠে মিম চিলেকোঠার দিকে অগ্রসর হয়। সাফি কোথায় যাচ্ছে জানতে চাইলে সে বলে সরিষার তেল আনতে।
রাতের বেলায় সরিষার তেল দিয়ে কি হবে এই প্রশ্ন করার পূর্বেই মিম অনেকটা দূর এগিয়ে যায়। চিলেকোঠার বাহিরে দাঁড়িয়ে বন্ধ দরজায় টোকা দিতেই ভেতর থেকে আলী নামের এক জুনিয়র দরজা হালকা খুলে জিজ্ঞেস করল, কিছু প্রয়োজন? মিম প্রথমে বলতে না পেরে ইনিয়ে বিনিয়ে শেষে বলল, সরিষার তেল লাগবে। সন্দিহান নজরে কিঞ্চিত তাকিয়ে ভেতরে এসে সরিষার তেলের বোতলটি মিমের হাতে তুলে দিল। ফিরতে লাগলো সে। ফের মনে হলো আরেকটি জিনিস চাইতে হবে, নয়তো তেল নিলেও কোনো লাভ হবে না। দ্রুতই দরজার নিকটে এসে ক্রাণ নাড়ে। বক্তব্যের এই পর্যায়ে এসে ফের তেহবিনকে থামতে হলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো সে। আলী উঠে ফের দরজা খুলে দিল। মিম অনুরোধ স্বরে শুধালো, মুড়ি হবে? হ্যাঁ, দিচ্ছি। আলী ভেতর থেকে মুড়ির বড় কন্টেইনার থেকে পলিথিনে কিছু মুড়ি সংগ্রহ করে তার হাতে তুলে দিল। মিম ফের ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। সেই আগের স্থানে এসে সরিষার তেলের সঙ্গে মুড়ি মিশিয়ে খেতে লাগলো। এই খাবার তার ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকেই নানির সঙ্গে একত্রে সেটি খেত। তার কারণেই এই খাবারটির উৎস শিখা। তিনি এখন জীবিত না থাকলেও তার এই খাবারের কারণে মনে করিয়ে দেয় সুখময় রঙিন স্মৃতিগুলো। মিম কষ্টগুলো দমিয়ে রেখে আপন মনে খাচ্ছে। পাশ থেকে ঈশা চলে যাবার সময় পলিথিনের ভেতরে খাবারটি দেখে নাক ছিটকিয়ে বলল, কি খাচ্ছ এসব আবর্জনা? মিম চোখ রাঙিয়ে তাকাতেই ঈশা বিরক্ত বোধ নিয়ে এক প্রকার পালিয়ে গেল। সে মিমের রাগের ধারণা রাখে, এজন্য বেশি ঘাটাল না। ডালিয়া পাশে বসে তার সঙ্গে মুড়ি খাচ্ছে। তারও ভালো লাগে সেটি। প্রায় মিমের সঙ্গে মিলে তেলের মুড়ি মাখা ক্ষেত। রাতে 4 জন জুনিয়র পাহারায় ছিল পুরো ক্যান্টনমেন্টের পাশেই। মিম চুপি চুপি উঠে গায়ে সাদা রঙের লম্বা ওড়না পেঁচিয়ে বের হলো। হাতে ছিল সেই সাদা রঙের মুড়ির মোচা। হামাগুড়ি দিয়ে হেঁটে ঈশার ট্যান্টের কাছে এলো। একটি ট্যান্টে 2 জন করে ঘুমিয়েছিল। তবে ঈশা একাই ছিল। কাউকে সঙ্গে নেয়নি তার ইগর চোটে। ডানে বামে একবার তাকিয়ে ঈশার ট্যান্টের ভেতর কৌশলে প্রবেশ করল সে। গভীর ঘুমে মগ্ন ছিল ঈশা। মিম বুকের উপর চড়ে ভুতুরে মাস্ক পরে মৃদুভাবে গালে চড় দিল। সঙ্গে সঙ্গে ঈশা চোখ খুলে ভয়ে চিৎকার দিতে নিলেই মিম মুখ চেপে ধরে। ভয়ে ঈশার জানপ্রাণ উড়ু উড়ু যায় অবস্থা। মিম ইশারায় চুপ থাকতে বলে উঠে বসল। মুড়ির মোচাটি এগিয়ে দিয়ে খেতে বলল। তেল মাখান মুড়ি দেখে ঈশার সন্দেহ হয়। অকপটে বলেই ফেলে, মিমিও। মিম ভয়েস চেঞ্জ করে রাগান্বিত গলায় খেকিয়ে বলল, খাবার নিয়ে অপমান অবগ্রহ পছন্দ নয় আমার। আমি চুনতির ভূত। খেয়ে নে মুড়িগুলো, নয়তো তোকে খেয়ে ফেলবো। বলার সঙ্গে সঙ্গে নাকমুখ কুচকিয়ে ভয়ে ঈশা মুড়িগুলো খেতে লাগলো। সরিষার তেলের ঝাঁঝে নাম জ্বলছে প্রচুর। তবুও কান্নারত চোখে মুখে খাচ্ছে। অর্ধ অবধি খাবার পর মিম একটি স্প্রে ছিটিয়ে দেয় ঈশার মুখে। ঈশা অচেতন হয়ে ঢলে পড়ে। মিম আগের ন্যায় ঈশাকে শুইয়ে দিয়ে মোচাটি নিয়ে বেরিয়ে এলো। হামাগুড়ি দিয়ে হেঁটে নিজের ট্যান্টে ফেরার সময় সামনে শক্তপোক্ত এক জোড়া পা দেখে গলা শুকিয়ে এলো তার। ফাঁকা ঢোক গিলে ধীরে ধীরে মাথা তুলে তাকিয়ে দেখে তেহবিন দাঁড়িয়ে। ভয়কে জয় করে মিম মাস্কটি ওড়নার ভেতরে লুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। গম্ভীর চাহনি, লম্বা চৌড়া সুদর্শন আর্মি ইউনিফর্ম, চেহারায় আত্মবিশ্বাস আর মুগ্ধতার ছাপ তেহবিনের। একসাথে সর্বত্র মেপে নিল মিম। কোনোমতে হাসার চেষ্টা করে জানালো, আমি এভাবে হাঁটতে পছন্দ করি। আচ্ছা, গুড নাইট ক্যাপ্টেন তেহ। মিম পালানোর পূর্বেই তেহবিন পেছনে থেকে মিমের ঘাড় ধরে একই স্থানে দাঁড় করাল। ভয়ে মিম এবার দৃষ্টি নত করে রেখেছে। হাতের মুড়ির মোচাটি শক্তভাবে আটকে রেখেছে। লম্বা লং গোল ড্রেসের সাথে সাদা রঙের বড় ওড়না। চুলগুলো অর্ধ খোলা। এক হাতে মুড়ির মোচা, অন্য হাতে কি তা দেখা যাচ্ছে না। মিমকে আপাদমস্তক মেপে নিয়ে তেহবিন গুরুগম্ভীর গলায় শুধালো, কি করেছ? মুড়ি খেয়েছি। বাঁ হাতে কি লুকাচ্ছ? মেয়েদের পার্সোনাল কত কিছু থাকতে পারে। ছেলেদের এটা বোঝা উচিত। দেখাও। তেহবিন দৃঢ় গলায় বলল। কপালে ভাঁজ ফেলে চোখ তুলে তাকালো মিম।
ফের নত করে মিনমিন স্বরে বলল, না দেখালে হয় না। না। কড়া গলায় শুধালো, এটা আমার অন্য কিছু দেখতে চেয়েছি। মিম কটমটে চোখে তাকিয়ে রাগী গলায় জানায়, আপনি এত অসভ্য লোক আইনও জানতাম আমি। সেটা একজন ক্যাপ্টেনকে অসভ্য বলেছ, তার শাস্তিস্বরূপ 10 মিনিট হাঁটু গেড়ে বসে থাকবে এখানে। নাও স্টার্ট, চেঁচিয়ে বলল তেহভিন। সরি ক্যাপ্টেন তেহ, আর হবে না, আমাকে যেতে দিন। ঘুমে চোখই খুলে রাখতে পারছি না। দাঁড়িয়ে থাকা তো দূর, চুপ। ধমকের গলায় শুধালো। রাতের মিশনের পরিকল্পনা সাজিয়ে সন্দিহান নজরে হেঁটে পুরো ট্যাঙ্ক ঘুরে দেখার জন্য এসেছে। হঠাৎ একজনের ট্যান্টের ভেতরে কাউকে হামাগুড়ি দিয়ে যেতে দেখে সেখানেই দাঁড়িয়ে থাকে তেহভিন। 10 মিনিটের মাত্র 4 মিনিট অতিবাহিত হয়েছে। এর মধ্যেই হাঁটু গেড়ে বসার ফলে হাঁটু ও পায়ের পেশিগুলোর ওপর চাপ পড়ে এবং সেগুলো ব্যথা করতে শুরু করে তার। দুর্বাবনের উপর বসার ফলে হাঁটুর ব্যথা আরও তীব্র হচ্ছে ক্রমশে। এভাবে বসার ফলে হাঁটুতে রক্ত চলাচলও বাধাগ্রস্ত হতে পারে। আরও কয়েক মিনিট বসার পর অস্বস্তিকর হয়ে ওঠে এবং পা অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়। তেহভিন একইভাবে দাঁড়ান। হাঁটুর ব্যথায় নড়াচড়া করছে প্রচুর। তেহভিন গম্ভীর কণ্ঠে বলল, বেশি নাড়চড়া করলে সময় বাড়িয়ে দেওয়া হবে। কোনোমতে রাগ নিয়ন্ত্রণ করে সেভাবে বসে 10 মিনিট অতিবাহিত করে মিম। এরপর তেহভিন পুনরায় জিজ্ঞেস করে, এবার নিশ্চয় হাতের জিনিসটি দেখাতে অসুবিধা নেই। এরপরও আপত্তি করে মিম। তেহভিন বিরক্ত হয়ে সেখান জায়গা ছাড়ে। তোত্তারা প্রকৃতির মেয়েদের সে অসম্ভব ঘৃণা করে। মিম উঠে দাঁড়ানোর পরিস্থিতিতে নেই। কোনোমতে ব্যথায় কুকরিয়ে হামাগুড়ি দিয়ে ট্যান্টে আসলো। পা দুটো সোজা করতেই ব্যথায় মৃদু চিৎকার দেয়। ব্যাগের ভেতর থেকে মুভ মলমটি বের করে পাশে লাগিয়ে শুয়ে পড়ে। তেহভিনের চ্যাপ্টার কাল দেখে নিবে। সকাল সকাল সবাই প্রস্তুতি নিচ্ছে জঙ্গলে যাবার উদ্দেশ্য। শুধুমাত্র মিম যেতে নারাজ, কারণ তার পায়ে প্রচুর ব্যথা, বিশেষ করে হাঁটুতে। খেয়ে ব্যথার ওষুধ নিল। তখনই ঈশা তেরেফুরে ট্যান্টের ভেতরে প্রবেশ করল। চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি কাল আমার সাথে ভূত সেজে ফাজলামো করেছিলে মিম। ধুর, এত তাড়াতাড়ি ধরা পড়ব বুঝতে পারিনি। বাইনা মুড়ি, কোনো প্রমাণ আছে? আত্মবিশ্বাস নিয়ে জানালো। ঈশার আগে কিছু বলতে গিয়েও থেমে গেল। আসলেই তার কাছে কোনো প্রমাণ নেই। সে এখন যাই বলবে সবই ভিত্তিহীন। ক্রোধ নিয়ন্ত্রণ করে ট্যান্টে থেকে বের হতে নিলে মিম পেছনে থেকে বলল, খাবার নিয়ে অপমানসূচক কথা আমার অপছন্দ, হোক সেটা যে কোনো খাবার। নেক্সট টাইম মাথায় রাখবে। নাও গেট লস্ট। ঈশা মিমের পানে এক ঝলক ক্ষোভিত চোখে তাকিয়ে বের হলো। সবাই যাবে মিম বাদে। রবি কয়েকবার যাবার জন্য ফোর্স করেছিল, তবে ব্যথার পরিমাণ অধিক বেশি থাকায় সাহস হচ্ছে না। তাকে রেখেই যেতে হয়। মিম একটি সরু কাপড় বের করে ট্যান্টের পাশে বসল। দূর থেকে জুনিয়রদের ছোটখাটো ট্রেনিং দেখছিল। জুনিয়ররা কাঁধে বড় বড় তক্তা নিয়ে এপাশ থেকে ওপাশে দৌড়াচ্ছি। সবার সামনে দাঁড়িয়ে ছিল তেহভিন। তাকে দেখা মাত্রই চোয়াল শক্ত হয়ে এলো তার। আজকের দিনটাই তার নষ্ট হয়েছে। সেও তার এমন দিন নষ্ট করতে চায়। নীল ডাউন হয়ে তীব্র রোদের মাঝে মাঠে বসে আছে মিম। তীব্র তাপ ও গরমে মাথা ঘুরাতে আরম্ভ করেছে ইতিমধ্যে। তার এই শাস্তি সে তেহভিন দিয়েছে, তাতে কোনো ভুল নেই। দূর থেকে জুনিয়র আর্মিগুলো এমনভাবে হাঁটাচলা ও কাজকর্মে মগ্ন যেন তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। একটি সুন্দরী রমণী শাস্তি গ্রহণ করছে মাঠে বসে। রাগ ও রোদের তাপে শরীর জ্বলছে রীতিমতো। কিছুক্ষণ আগের ঘটনা। একা একা বসে থাকার ফলে বোরিং অনুভব হচ্ছে। এজন্য ব্যাগের ভেতর থেকে পানির রং ও তুলি নিয়ে বসে যায় আঁকিবুকি করতে। প্রথমে বিশাল দানবের ন্যায় একটু গরু এঁকেছে। সেটা মনে ধরেনি, যার ফলে ফেলে দিয়ে পুনরায় আঁকতে আরম্ভ করেছে। এবার আঁকবে তেহভিনকে। এজন্য পরিকল্পনা অনুযায়ী সবকিছু নিয়ে মাঠ ছেড়ে তাদের চিলেকোঠার নিকটে এলো। সেখানে জুনিয়র অফিসার সকলে ট্রেনিংয়ে ব্যস্ত। আসন করে বসে মনোযোগ দিয়ে আঁকছে।
বারে বারে তেহবিনকে দেখার ফলে এই দৃষ্টি ওসমান আলী সহ বাকিদের নজর এড়ায়নি। তেহবিনও খেয়াল করেছে। টানা 15 মিনিট তুলি চালানোর পর অবশেষে শেষ হলো। একটু জোরেই হাস্যমুখে বলল, আঁকা শেষ। এই কখনটি কানে গেল সকলের। তেহবিন বড় লম্বা পা ফেলে হেঁটে এগিয়ে এসে ছো মেরে নিয়ে গেল তার ড্রয়িং বইটি। মিম দ্রুত উঠে দাঁড়িয়ে ভীতিকর চোখে মুখে বইটি নিতে চাইলে কপালে শাহাদাত আঙ্গুল ঠেকিয়ে আটকায় মিমকে। এত শক্তপোক্ত সুঠাম দেহের অধিকারী পুরুষের সামান্য আঙ্গুলের শক্তিতে সে পিছিয়ে গেছে 2 কদম। তেহবিন ক্ষোভিত চোখে মিমের আর্ট করা ছবিটি দেখছে। আর্টের নিচে তার নামটিও লেখা রয়েছে। তেহবিন ক্ষুব্ধ চোখে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস টেনে ওসমান ও আলীকে খেকিয়ে ডাকল। দুজন ছুটে নিটকে এলো। ড্রয়িং বুকটির মাঝে থাকা তার চিত্রটি তাদের সামনে তুলে ধরে গম্ভীর গলায় জানতে চাইল, আমার কান এত বড়? না, ক্যাপ্টেন, ওসমান উত্তর দিল। নাকের ছিদ্র চোখের মতো এত বড়? এবার আলীকে প্রশ্ন করল। আলী এক ঝলক তাকিয়ে কোনোমতে হাসি দমিয়ে স্বাভাবিক সুরে বলল, জি না ক্যাপ্টেন। মিম কাচুমাচু হয়ে ভয়ে দৃষ্টি নত করে রেখেছে। তেহবিনের কথনগুলো অপমানসূচক। আমার ঠোঁটজোড়া কি পাতার মতো চওড়া? কাঁধ কি ঘাড়ের সঙ্গে মেশানো? চুলগুলো কি বাউলদের মতো? হাতের আঙুলগুলো কি বিশাল মোটা বেটে? ফের একসঙ্গে এতগুলো প্রশ্ন করে জানতে চাইল তেহবিন তাদের কাছে। দুজনেই এবার ভালো করে একবার পর্যবেক্ষণ করে হাসিটা ভেতরে চাপিয়ে রেখে একত্রে বলল, না ক্যাপ্টেন। তেহবিন বইটি মাটিতে আছড়ে ফেলে আঙুল উঁচু করে শাসিয়ে বলল, মাথা মোটা কোথাকার! মানুষের চিত্র যদি আঁকতেই না পারো তাহলে চেষ্টা কেন করো? চেষ্টায় ক্ষতি কি? মৃদু স্বরে বলল মিম। মুখে মুখে তর্ক। মাঠের মাঝখানে 10 নিল ডাউন হয়ে বসবে, রাইট নাও। সরি। আমা। স্টপ। নাও গো। ধমকের গলায় বলল। মিম উপায়ন্তর না পেয়ে অসহায় হয়ে মাঠের মাঝখানে সেইভাবেই বসল। অবশ্য তার প্রায় আগে থেকেই ব্যথা ছিল। পুনরায় বসতে খুবই কষ্ট হচ্ছে এটা তাকে কে বোঝাবে? সে ইচ্ছে করেই তেহবিনের চিত্রটি ফানি ভাবে এঁকেছে, যাতে তেহবিনকে হেনস্থা করা যায়। কিন্তু তার পরিণাম এখন উল্টো হয়েছে। নিজেই শায়েস্তা হচ্ছে আপাতত। টানা 6 মিনিট বসার ফলে পা ও শরীর ব্যথায় চলছে। বারবার নড়াচড়া করছে এদিক সেদিকে। ঘামে অস্থির অবস্থা মিমের। তেহবিন দূর থেকে আর চোখে কয়েকবার দেখেছে, তবে সরাসরি তাকায়নি। আলী ও ওসমান পাশাপাশি দাঁড়ান ছিল। তাদের মায়া জন্মায় মিমের জন্য। ওসমান একটু আড়ালে কোমল গলায় বলল, ক্যাপ্টেন, রোদের তাপে শেষে ডিমটাই না ফেটে যায়। উৎসুক চাহনিতে তাকালো তেহবিন। ওসমান ভাষা সংযত করে জানালো, মানে মেয়েটার নাম মিম, এজন্য ডিম বলেছি। বলতে বলতে থামল সে। তেহবিনকে যেমনই ভয় পায় তেমনই সম্মানও করে। এজন্য রাগান্বিত হবে এরূপ কথন তাকে বলবে না। এবার পাশ থেকে আলী বলল, নীল ডাউনে প্রচুর ব্যথা। ছেড়ে দিন ক্যাপ্টেন, মেয়েটা অসুস্থ হয়ে যাবে। আলীর কথায় মিমের পানে এক পলক তাকিয়ে দেখে তার মুখশ্রী করুণ দেখাচ্ছে। তেহবিনের ঈষৎ মায়া জাগে হৃদয়ে। রাশভারী গলায় বলে, উঠতে বলো। বলেই চিলেকোঠায় প্রবেশ করল। আলী ও ওসমান এক প্রকার দৌড়ে এগিয়ে এলো মিমের নিকট। তাদের আসতে দেখে মিম শক্তপোক্ত মুখশ্রী নিয়ে সোজা হয়ে বসল। ওসমান হাসি মুখে জানালো, উঠে পড়ো, তোমার শাস্তি মাফ। মিম স্বাভাবিকভাবে তাকিয়ে মেকি রাগ নিয়ে বলল, নিশ্চয় আপনাদের প্রবচনের ফলে শাস্তি মাফ করেছে। ওসমান ও আলী একে অপরের পানে তাকালো। আলী বসে জানালো, ভুল বুঝো না মিম। ক্যাপ্টেন একটু কঠিন মানুষ হতে পারে, তবে তার হৃদয় নরম। একটুও না। বলেই উঠে দাঁড়াতে গেলে ব্যথার ফলে পড়ে যায়। তারা দুজন তাকে ধরে ট্যান্টের ভেতরে পৌঁছে দিল। পানি খাওয়াইয়ে মিমকে শান্ত করে তারপর ফিরল তারা দুজন। দূরবীনের সাহায্যে তেহবিন সব ভেতর থেকে দেখছিল। এমন স্থানে দূরবীনটি স্থাপন করা, বাহির থেকে বোঝার উপায় নেই চোখ ভেতর থেকে কেউ দূরবীনের সাহায্যে তাদের দেখছে। তবে কথোপকথন শুনতে পারেনি।
মিম অনেকটা অসুস্থ অনুভব করে। পা যেন অবশ হয়ে গেছে। সোজা করে মেলে ব্যথায় কুঁকড়ে উঠছে বারে বারে। বিড়বিড় করে তেহবিনকে যত প্রকার বদদোয়া আছে সব দিচ্ছে মিম। সন্ত্রাসীর আওতাধীন রয়েছে চুনতি। চুনতি সন্ত্রাসীরা সাধারণত সহিংসতা, অপহরণ, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে। তারা প্রায়ই স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, অবৈধ অস্ত্রের চালান এবং মাদক চোরাচালানের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। এছাড়াও চুনতি সন্ত্রাসীরা কোনো কোনো সময় রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে সহিংসতা মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে। তাদের লিডার সানোয়ার উদ্দিন ২০ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বাজে সন্ত্রাসী তিনি। রাজনৈতিক দলের পাতি নেতা হবার দরুন এখনো পর্যন্ত সে ধরা ছোঁয়ার বাহিরে। তার একমাত্র ছেলে নাসির উদ্দিন তার এই কাজে সম্পূর্ণরূপে যুক্ত। বাবার পরে তিনিই হাল ধরবেন। বড় মিটিংয়ের আসর বসেছিল তারা। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলের বাবা, ছেলে। সেখানেই কথোপকথন হচ্ছে তাদের। তেহবিন ক্যাপ্টেনরা পাহারায় ঘেরাও করে রেখেছে চুনতি জঙ্গল। আমাদের চাঁদাবাজি বন্ধ ইতিমধ্যে। মাদকদ্রব্য ও অস্ত্র পাচার করার উপায় কি আব্বু? তিনি ক্ষোভে দীর্ঘশ্বাস ছেড়ে বললে, আমার ২০ বছরের অভিজ্ঞতায় এমন কখনো হয়নি। কারো সাহস ছিল না আমাকে আটকানোর। পথে যে এসেছে সরিয়ে দিয়েছি। পরিস্থিতি হাতের বাহিরে আব্বু। জঙ্গল তেহবিনের অধীনে। তেহবিনের বাবার নাম কি? মেজর তানবীর আনসারি। তার ঠোঁটে নোংরা ও রহস্যময় হাসি দেখা গেল। ব্যঙ্গ করে বলল, বাবার মতো ছেলেও মরবে খুব শীঘ্রই। মানে? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় নাসির। আপাতত চাঁদাবাজি, পাচার বন্ধ রাখো। সময় অনুযায়ী সব কৌশলে করব। ঠিক আছে। টানা ৪ ঘন্টা বিশ্রাম নেবার পর পায়ের ব্যথা নিয়ন্ত্রণে এসেছে। ট্যান্ট থেকে বেরিয়ে চিলেকোঠার পানে রাগান্বিত ভাবে তাকিয়ে উল্টোদিকে ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করল। উদ্দেশ্য পাশের ঝর্ণার কাছে যাবে। একা একা কতক্ষণ বা বসে থাকবে। তেহবিনকে আপাতত ঘাটাতে চায় না। আবার এত সহজে ছেড়েও দিবে না। পায়ে ব্যথা আরও নিয়ন্ত্রণে এলে তবেই আবার নতুন পরিকল্পনা আঁটবে। ৫ মিনিটের পথ অতিক্রম করে ঝর্ণার কাছে এলো। বিভিন্ন গাছের মাঝে পাশেই রয়েছে একটি বড় পেয়ারা গাছ। এখন পেয়ারার মৌসুম না থাকার ফলে ১২ মাসের পেয়ারার গাছ হিসেবে গণ্য করে মিম। পেয়ারাগুলো বেশ বড় ও লোভনীয়। মিম নিজের লোভ সামলাতে না পেরে ওড়না কোমরে বেঁধে আহত পা নিয়েই গাছে উঠতে লাগল। সে চট্টগ্রামের শহরের মেয়ে হলেও গাছের উঠার অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে। নানাবাড়ি বরিশাল গ্রামে হবার সুবাদে গাছে উঠার অভিজ্ঞতা ছিল। তাই দ্রুতই উঠে নিচু ডালের কাছে পেয়ারাগুলো পেরে ওড়নায় পুরে ডালে বসেই খেতে আরম্ভ করল পা ঝুলিয়ে ঝুলিয়ে। আচমকা পায়ে জোরে টান অনুভব করতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। জোরে চিৎকার করে উঠল। পেয়ারাগুলো বক্ষের কাছে পড়ার ফলে কিছুটা ব্যথা অনুভব হয়। ক্ষোভিত চোখে মুখে মুখ তুলে তাকাতেই তেহবিনকে দেখে উঠে বসেই ক্ষুব্ধ গলায় বলল, আমার সাথেই কেন টাক খাচ্ছেন বারবার? কি বললে? দাঁতে দাঁত পিষে বলল তেহবিন। মিমের ফের নিল ডাউন হবার ইচ্ছে নেই। এজন্য রাগ নিয়ন্ত্রণ করে মিম সরু ঢোক গিলে নরম স্বরে বলল, ব্যথা পেয়েছি। এভাবে না ফেললেও পারতেন। গাছের উপর কি করছিলে? নিশ্চয় নাচছিলাম না আমি, দেখেছিলেন না আপনি? তোত্তারা উত্তর দিল মৃদুস্বরে। কি? পেয়ারা খাচ্ছিলাম। মিনমিন স্বরে জানালো, এটা যে গোসলের স্থান জানো তুমি? মিম উৎসুক চোখে তেহবিনের পানে তাকায়। পরনে আর্মির প্যান্ট ও সাদা রঙের হাফ হাতার গেঞ্জি। কাঁধে ছিল তোয়ালে। বোঝাই যাচ্ছে সে গোসল করতে এখানে এসেছে। তবে মিম নজর সরিয়ে নিয়ে আশেপাশে দেখে জানালো, গোসলের সাইনবোর্ড কোন দিকে তা একটু বলবেন? তেহবিন রাগেক্ষোভে চোখ বন্ধ করে ফের মেলল। এরূপ মুখশ্রী দেখে মিম ভয়ে দ্রুত বলে উঠল, সরি, আমি জানতাম না। চলে যাচ্ছি। বলেই পেয়ারাগুলো কুড়িয়ে এক প্রকার পালিয়ে যেতে লাগল।
ফের কি যেন মনে করে থেমে তেহবিনের নিকট ফিরে এসে একটি পেয়ারা হাতে গুজে দিয়ে বলল, সরি, ভুলে গিয়েছিলাম। ফের ছুটে পালালো। যতক্ষণ না চোখের আড়াল হচ্ছে তেহবিন কিঞ্চিত আহাম্মক হয়ে তাকিয়ে আছে মিমের যাওয়ার পানে। দৃষ্টির আড়ালে যেতেই তেহবিন হাতের পেয়ারার পানে তাকালো। গোসলের জন্য এসেছিল সে। মিমকে পেতনিদের মতো পা ঝুলিয়ে গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখে দ্রুতই পা ধরে টেনে নিচে আনল। মেয়েটা যে তাকে ভয় পায় এটা নিশ্চিত। তবে যথেষ্ট দুষ্টু প্রকৃতির মিম, সেটা বোঝা হয়ে গেছে তেহবিনের। নয়তো এমন বিকৃত কদাকার ছবি কেউ আঁকতে পারে? জলজ্যান্ত সুদর্শন মানুষটিকে চিত্রের ন্যায় ভূতের আকারে রূপান্তরিত করেছে। চুনতি শহরের সন্ধ্যা এক অসাধারণ রূপ নিয়ে আসে। দিনের আলো ক্ষীণ হয়ে আসার সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ে এক স্বচ্ছ নীরবতা। আকাশের রং ধীরে ধীরে নীলচে আভা থেকে গাঢ় বেগুনি আর লালচে রঙে রূপান্তরিত হয়। চারদিকে জ্বলে ওঠে ছোট ছোট বাতি। দোকানপাট, ঘরবাড়ি আলোকিত হয়ে ওঠে, যা পুরো শহরে এক উষ্ণ আভা ছড়িয়ে দেয়। শহরের আশপাশে ছড়িয়ে থাকা পাহাড় এবং গাছপালা সন্ধ্যার এই সময়ে আরো মায়াবী হয়ে ওঠে। কিছু কিছু জায়গায় হয়তো মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে, যা চারপাশের পরিবেশকে শান্ত ও পবিত্র করে তোলে। সেই সঙ্গে হালকা শীতল বাতাস এবং গাছের পাতায় পাতায় ফিসফিস শব্দ সবকিছু মিলে সন্ধ্যার চুনতিকে এক মায়াবী আবহ প্রদান করে। আজানের সঙ্গে সঙ্গে একত্রে সকলে ফিরে আসে ট্যান্টে। সবার শরীর ক্লান্তি ছিল বিধায় বিশ্রাম নিচ্ছে। ডালিয়া, সাফি ও ঈশা মিমকে সাহায্য করছে রাতের রান্নার কাজে। আজকে তাদের উপর দায়িত্ব পড়েছে। ভুনা খিচুড়ি রান্না হবে। চাল বাড়িয়ে দিয়েছে। আর্মিদের রাতের জন্য নিমন্ত্রণ করবে রবি। আহত পা নিয়েই কাজ সম্পূর্ণ করে মিম। রান্না শেষ হয় 10টা নাগাদ। রবি ঢালা বিছানা বিছিয়ে সবাইকে বসার সুযোগ করে দেয়। তাদেরও ডেকে আনা হয়। ক্যাপ্টেন এখানে আসবে না এটা ওসমান আলী সহ বাকিরাও জানে। এজন্য তার খাবার পাঠিয়ে দেয়া হয়। ওয়ান টাইম থালার মধ্যে মিম সযত্নে খাবার সার্ভ করে দেয় তেহবিনের জন্য। সবার খাবারের তুলনায় তার খিচুড়ির রং ছিল টকটকে লাল। ঝলঝাল পাকিয়েছে, তাতে কোনো ভুল নেই। ওসমান তেহবিনের খাবার নিয়ে দিয়ে আসল। খিচুড়ির রং এমন লালচে দেখে তেহবিন সন্দিহান নজরে তাকায়। জিজ্ঞেস করে, এটা সার্ভ করেছে কে? মিম, খাবো না। কাপ নুডলস খাবো, বলেই হিটারে গরম পানি বসায়। ওসমান কপাল কুঁচকে তাকিয়ে জানতে চাইল, টেস্টি হয়েছে? আপনি খেতে পারেন ক্যাপ্টেন। তেহবিন এক ঝলক তাকিয়ে দৃঢ় গলায় জানালো, আমার হয়ে তুমি এক লোকমা খেতে পার। ওসমান তেহবিনের কথা ফেলে না। উৎকণ্ঠে বলে, খেয়েছি আমি। তবে আপনার কথায় এক লোকমা খেতে প্রস্তুত। বলে লোকমা মুখে তোলার পূর্বে তেহবিন বাধা দিল, ওয়েট। কথাটা বলে জুসের একটি বোতল নিকটে রেখে ফের বলে, এখন খাও। ওসমান উৎসাহিত হয়ে এক লোকমা তুলে দিতেই উগরিয়ে তা বাহিরে ফেলে দেয়। ঝালে ঠোঁট, জিহ্বা জ্বলছে। তেহবিন স্বাভাবিকভাবে জুসের বোতল এগিয়ে দিয়ে বলে, এটা খাও, ঝাল কমবে। দ্রুত বোতল নিয়ে ঢকঢক করে সম্পূর্ণ শেষ করে নিল। ফোঁস করতে করতে বলল, এটা কি ছিল? এমন তো লাগেনি আমাদের খিচুড়ি। মিমের স্পেশাল খিচুড়ি ছিল আমার জন্য। নিশ্চয় প্রচণ্ড ঝাল। শুধু ঝাল না, লবণে তেতো। তেহবিন মেকি হাসে। কাপ নুডলসের মধ্যে গরম পানি ঢেকে ঢাকনা দিয়ে জানালো, ওই পিচ্ছি মেয়েটি আমায় শায়েস্তা করতে চেয়েছিল। বাট সে ভুলে গেছে আমি পাতায় পাতায় চলতি ক্যাপ্টেন তেহবিন আনসারি। গর্বিত গলায় শুধালো, সরি ক্যাপ্টেন, আমি বুঝতে পারিনি। কিঞ্চিত লজ্জাবোধ নিয়ে নিচু স্বরে বলল, নো প্রবলেম, নাও ইউ গো। ওসমান বেরিয়ে এলো প্লেট নিয়ে। বাহিরে বের হয়ে দূর থেকে মিমকে দেখে রাগে ফুঁসছে। খিচুড়ির প্লেটটি পানির মধ্যে ফেলে হাত ধুয়ে ট্যান্টে ফিরল। আপাতত এই বিষয়ে মিমকে কিছু জানাতে চায় না। এদিকে মিম ছটফট করছে। যদি একবার মুখে দেয় তবেই কেল্লাফতে। মনে মনে এসব ভেবেই খুশি হচ্ছে। তবে এমনটি তো হয়নি, হবেও না। রাতে আড্ডার আসর বসে।
সাফি ও সানি গিটার বাজিয়ে গান গেয়ে সবাইকে শোনাচ্ছে। দূর থেকে অন্ধকারে দাঁড়িয়ে তেহভিনো এসব দেখছে। তার মনে পড়ে আগের কিছু স্মৃতি, যখন সে একত্রে মিলে ছোট ছোট মিশনে যেত, জঙ্গলে প্রিয় বন্ধু তমালের সঙ্গে মিলে এভাবে গান গাইত। প্রতিটা মিশন জয়লাভ করে ফিরত। লাস্ট মিশনে তাকে নিয়ে আর ফিরতে পারেনি। এই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো তাকে ভীষণভাবে আবেগী করে তুলছে প্রতিনিয়তে, যার দরুন এক মুহূর্ত দেরি না করে ভেতরে চলে গেল। মিম ঘুমানোর পূর্বে এক ফাঁকে রবির কাছে এলো। ট্যান্টের বাহিরে থেকে ডাকলে সে বেরিয়ে আসে। কি হয়েছে মিম? আমরা ফিরছি কবে? পরশুদিনের পরদিন। কেন? আমার কিছু জিনিস প্রয়োজন। কাল এক ফাঁকে মার্কেটে যাবে আমার সাথে। হ্যাঁ, যাব। কখন যাবে? সকালেই বের হব। কি বলো? আচ্ছা। গুড নাইট রবি। গুড নাইট। সূর্যোদয় এক অনন্য এবং মুগ্ধকর দৃশ্য। যখন পূর্ব দিগন্তে প্রথম সূর্যের আলো দেখা যায়, পুরো আকাশ যেন সোনালি রঙে রাঙিয়ে ওঠে। সূর্যের নরম আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়ে, আর গ্রামটির প্রতিটি কোণ আলোকিত হয়ে ওঠে। পাখিরা তখন গাছে গাছে গান গায়, ভোরের শান্ত বাতাসে মিশে যায় তাদের মিষ্টি সুর। এই সময়ে চারপাশে ছড়িয়ে থাকে শান্তির আবেশ, আর গ্রামের মানুষেরা ভোরের এই সৌন্দর্যে নতুন দিনের প্রেরণা খুঁজে নেয়। চুনতির এই প্রাকৃতিক সৌন্দর্য যেন মনে শান্তি এবং প্রশান্তি এনে দেয়, আর হৃদয়কে পরিপূর্ণ করে তোলে আনন্দে। সকাল সকাল রওনা হয়েছে মিম ও রবি। সকালের সৌন্দর্য দেখতে দেখতে এগোচ্ছে পথ ধরে। মেইন রাস্তায় আসার পর ভাগ্যক্রমে গাড়ির দেখা মিলে। সেটিতে চড়ে চুনতির বাজারে এলো। মিম তার যাবতীয় সব কিনে নিচ্ছে। সকাল সকাল মানুষের ভিড় একটু বেশি ছিল। আনমনে একটি ব্যান্ডেজ কিনে ব্যাগে রাখতে রাখতে বের হতেই ভুলক্রমে নাসিরের সঙ্গে কাঁধে ধাক্কা লেগে যায়। বেগটি ছিটকে পড়তেই মিম উঠিয়ে নিয়ে বারবার সরি বলে তাকে। নাসির কেবল মিমকে দেখতে ব্যস্ত ছিল। তার বলা দুবার সরি কান অবধি আদৌ পৌঁছেছে কিনা সন্দেহ। সর্বপ্রথম মিমের মায়াবী চেহারা চোখে পড়ে। তার মসৃণ ও দীপ্তিময় ত্বকে এক ধরনের কোমলতা আর উজ্জ্বলতা, যা তাকে আকর্ষণীয় করে তুলছে। তার চোখ দুটি গভীর ও মায়াময়, যেন তার মনের সব অনুভূতি প্রতিফলিত হয় সেখানে। তার কপালে ছোট ছোট চুলগুলো স্নিগ্ধ সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। কোমল হাসি দিয়ে বারংবার সরি বলছে, যা তাকে আরো প্রাণবন্ত করে তোলে। তার স্বাভাবিক চালচলন, ব্যবহারে বিনয়ের ছোঁয়া এবং কথার ধরনে খুঁজে পায় এক ধরনের মাধুর্য। নাসিরকে পলকহীনভাবে চেয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয় মিম। আর চোখে আপাদমস্তক মাপল সে। তাকে দেখে এক প্রকার গুন্ডা ছেলে মনে হচ্ছে। গায়ের রং হলদেটে। তবে মুখশ্রীতে এক ধরনের রুক্ষতা রয়েছে যা অন্যদের মনে ভয় মেশানো সম্মান তৈরি করে। চোখে একটা গভীর ও দৃঢ় দৃষ্টি, যা বলে দেয় সে সহজে হার মানার মানুষ নয়। তাদের ভ্রু একটু মোটা আর কপাল উঁচু, আর ঠোঁটে একরকম প্রকার হাসি ছিল না। শরীর মজবুত ও বলিষ্ঠ গঠন, যেন যেকোনো পরিস্থিতি সামলাতে প্রস্তুত। তবে কেমন এলোমেলো, কিন্তু দেখে মনে হচ্ছে নতুন ধরনের সহজাত স্টাইল। নির্লিপ্ততা বা চাপমুক্ত ভঙ্গিতে চলাফেরা করে বোঝা যাচ্ছে। পরিশেষে অস্বস্তি অনুভব করে মিম বিনা বাক্যে চলে গেল। এবার নাসির পেছনে থেকে মিমের যাবার দৃষ্টি দেখছে। ঘোরের মাঝে তাকিয়ে রাশভারী কণ্ঠে জানায়, মেয়েটির পিছু নে। কোথায় থাকে, পরিচয়, সব খোঁজ খবর নে। চুনতিতে সুন্দরী মেয়েদের মাঝে সে এক অন্যান্য। নাসিরের এক লোক তার কথায় পিছু নিতে আরম্ভ করেছে। রবি ও মিম একত্রে আরে কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর গাড়িতে উঠে বসে ফিরে যাবার জন্য। ইতিমধ্যে সেই লোক মানুষের ভিড়ের মাঝে মেয়েটিকে হারিয়ে ফেলে। ভয়ে তার গলায় শুকিয়ে আসছে। নাসিরকে ফিরে কি জবাব দিবে তা বুঝে উঠতে পারছে না। 11টা নাগাদ তারা ফিরে আসে। ফোন বাড়িতে রেখে গিয়েছিল। ডালিয়া এসেই ফোনটি এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল কল দিয়েছে কয়েকবার। এবার তো কথা বল। প্রয়োজন বোধ করছি না, কাঠ কাঠ কণ্ঠে জানালো। ডালিয়া বিরক্ত হয়ে কিছু বলল না।
নিশাত মিম তালুকদার। বাবা অবসরপ্রাপ্ত মেজর জিয়া তালুকদারের একমাত্র মেয়ে। মা 5 বছর আগে ক্যান্সারে মৃত্যু বরণ করেছে। অনার্সের ফাইনাল পরীক্ষার পর বাবার আমতে বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে এসেছে। বাবার সঙ্গে তেমন বনিবনা নেই মেয়ের। যথেষ্ট চঞ্চল, চালাক ও দুরন্ত প্রকৃতির মেয়ে মিম। এতটুকু জানা গেছে ক্যাপ্টেন। ফাইলটি বন্ধ করে আলী সোজা হয়ে দাঁড়ালো। তেহবিন এতক্ষণ মিমের পরিচয় জেনেছে। মেজর আমির খসরু তাকে কল দিয়ে মিমের সুরক্ষা নিশ্চিত করতে বলেছে। তার উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে। কোনো প্রকার যেন ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য আলীর মাধ্যমে মিমের ডিটেইলস বের করেছে তেহবিন। আসতে পারো। জি, বলেই বেরিয়ে গেল আলী। তেহবিন অন্যমনস্ক হয়ে ভাবছে কিছু একটা। মেজর জিয়া তালুকদার নামটি এর আগেও বহুবার শুনেছে। কিন্তু কোথায় সেটা আপাতত তার মস্তিষ্কের বাহিরে। মাঝরাস্তায় মেয়েটাকে হারিয়ে ফেলেছে কথাটি শুনে ক্ষেপে গেল নাসির। কালো বর্ণের ঠোঁট জোড়া দিয়ে ঘন ঘন সিগারেট ফুঁকছে সে। কিভাবে তাকে খুঁজবে এই বিষয়ে চিন্তিত। তার সব চেলাপেলাদের নির্দেশ দিলেন মেয়েটাকে খুঁজে বের করার জন্য। সানোয়ার উদ্দিন ছেলের পাশে এসে বসলেন। জানালেন, রাতে জঙ্গলের রাস্তা ধরে ট্রাকে তরমুজ সংগ্রহ করে নিয়ে যাবে টেকনাফ। এটা কি সম্ভব হবে? ধরা পড়লে লোকদের মেরে ফেলবে। না থাকবে প্রমাণ, না নিতে পারবে জবানবন্দি। এতটাও সহজ বলে মনে হচ্ছে না আব্বু। সবকিছু এত সহজ নয়। সহজ করে দেখতে হয়। তুমি পারবে। আমার বিশ্বাস আছে। আপনিই তো বললেন আপাতত বন্ধ থাকবে। হঠাৎ আজই কেন? বড় অফার হাতছাড়া করা যাবে না। এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তুমি নিশ্চয় চাও না আমাদের ক্ষতি হোক। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। কিছুটা চিন্তিত স্বরে বলল নাসির। তিনি থামলেন। ফের বললেন, শুনলাম কোনো অচেনা মেয়েকে খুঁজছো। হ্যাঁ, ছোট্ট করে জবাব দিল। ক্যারি অন। কাঁধে হাত রেখে বাহবা দিয়ে চলে গেলেন তিনি। নাসির রাতের পরিকল্পনার জন্য চক্র সাজাতে বসলেন লোকদের সাথে। ট্যান্টে ফেরার পর সব মেয়েরা এক স্থানে ও ছেলেরা আলাদা স্থানে গোসলের জন্য এসেছে। খোলা ঝর্ণার পানি পেয়ে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে মেয়েরা গোসল শেষ করে। ট্যান্টে ফেরার পর সকলে যে যার মতো কাজে ব্যস্ত। যাদের রান্নার দায়িত্ব ছিল, তারা রান্নার কাজ সম্পূর্ণ করে গোসলে গিয়েছে। মিম ট্যান্টে বসে ফোনে গেম খেলছিল। হঠাৎ পেটে আজগবি শব্দ আসতে নিলে জরুরি ভিত্তিতে ওয়াশরুম যাবার জন্য ছুটল চিলেকোঠার পেছনের দিকে। সেখানে 7টি ওয়াশরুম ছিল। কোনোমতে হেঁটে সেখানে পৌঁছে ওয়াশরুমের কাছে এসে দেখতে পেল সবগুলোতে কেউ না কেউ রয়েছে। পড়ে গেল সে মহা বিপদে। চোখ মুখ কুঁকছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। হঠাৎ মনে পড়ে চিলেকোঠার ভেতরে একটি ওয়াশরুম রয়েছে। সেটা কেবল অফিসারদের জন্য। মিম দৌড়ে চিলেকোঠার সামনে এসে দাঁড়ালো। ভেতরে উকিঝুঁকি দিয়ে ভেতরে তেহবিনকে না দেখতে পেয়ে সোজাসাপটা ওয়াশরুমের ভেতরে প্রবেশ করল। এই সময় বাঘ, ভূতের ভয়ও যেন হার মানে। সম্পূর্ণ কাজ শেষ করে যখন বাহিরে বের হবে তখনই তেহবিনের কণ্ঠের স্বর শুনে রুহ নড়েচড়ে উঠল। এখন কিভাবে বের হবে? প্রবেশ তো করেছে নির্ভয়ে। বের হবে কিভাবে? প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ভাবছে অস্থির হয়ে। তবে এখানে বেশিক্ষণ থাকা মুশকিল। যদি তেহবিন ওয়াশরুম ব্যবহার করার জন্য আসে। এই ভেবে শুকনো ঢোক গিলে ধীরে ধীরে দরজাটি খুলল। তেহবিন তোয়ালে পেঁচিয়ে উল্টোদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে ফোনে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছিল। মিম্পা টিপে টিপে নৈশব্দে বের হয়ে আলমারির পেছনে লুকালো। তেহবিন ফোন রেখে চেয়ারের উপর থেকে প্যান্ট নিয়ে পড়ল। উন্মুক্ত বুকে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আলমারির নিকটে এলো। আলমারি খোলার সময় খেয়াল করল এক জোড়া পা দেখা যাচ্ছে। পা জেরা স্থির ছিল না। ভীতিকর ভাবে আঙুলগুলো নড়াচড়া করছে। ডান পায়ের মধ্য আঙুলে রূপার আংটি দেখে চিনতে পারে এটা মিম। দরজা ঠাস করে বন্ধ করল। মিম কেঁপে উঠলেও কোনো প্রকার শব্দ করল না। তেহবিন মাথা কাত করে ক্ষুব্ধ চোখে দৃষ্টি নিক্ষেপ করল।
মিম চমকে উঠে শূন্য ঢোক গিলে হাসার চেষ্টা করে, হাত তুলে মিনমিন স্বরে হাই ক্যাপ্টেন বলল। তেহবিন বিরক্ত হয়ে কাঠিন্য স্বরে জানতে চাইল, এখানে কি চাই? মিম লজ্জাবোধ নিয়ে ওয়াশরুমের প্রসঙ্গ পাল্টে নিচু স্বরে জানায়, হাই বলতে এসেছি। তেহবিন বিক্ষিপ্ত রাগ নিয়ে আলমারি দরজায় সজোরে ঘুষি দিয়ে বলল, লায়ার্স। মিম ভয় কেঁপে উঠে চোখ বন্ধ করে চটজলদি বলল, ওয়াশরুমে গিয়েছিলাম। তেহবিন আলমারির কাছ থেকে সরে কাঠ কাঠ কণ্ঠে শুধালো, ফার্দার আমার পারমিশন ব্যতীত প্রবেশ করবে না। গেট আউট। মিম এক মুহূর্ত দেরি না করে অপমান বোধ নিয়ে বেরিয়ে গেল দৌড়ে। তাকে বের হতে ওসমান দেখে ফেলে। সেও ভেতরে আসছিল একটি কাজের সুবাদে। তবে এই বিষয়ে তেহবিনকে কিছু বলে না। ক্যাপ্টেন, আজ রাতে ট্রাকে তরমুজ যাচ্ছে টেকনাফ। ওসি বিমলের সাথে যোগাযোগ করো। গম্ভীর গলায় জানালো, একটু না হয় ওয়াশরুমেই গেলাম। এভাবে অপমান করতে হবে? বড় জাতের খবিশ। বিড়বিড় করে ট্যান্টে ফিরে এলো। ডালিয়া তাকে দেখেই প্রশ্ন ছুড়ল, কোথায় ছিলেন আপনি? ওয়াশরুমে। এতক্ষণ? বলছি, শোন। রাতের ঘটনা থেকে আজকের সম্পূর্ণ ঘটনাগুলো প্রকাশ করে ডালিয়াকে। নির্বাক হয়ে সব শুনে খিলখিল করে হাসে। পরমুহূর্তেই আবার রাগ হয় তেহবিনের উপর। বলে, এমন ভাবে তাকে শায়েস্তা করবি তাকে সে আজীবন মনে থাকে। আমি তার সাথে বুদ্ধিতে পেরে উঠছি না। কেন? কাল রাতের খিচুড়ি সে খায়নি। কিভাবে বুঝলি? সকালে জুনিয়র ওসমান ভাইয়া আমাকে ডেকে বলল। সব খিচুড়ির তুলনায় ক্যাপ্টেন তেহবিনের খিচুড়ি বেশি সুস্বাদু ছিল। এজন্য ক্যাপ্টেন সেটি বা খেয়ে ফেলে দিয়েছে। জানতে চাইলাম আপনি কিভাবে বুঝলেন? তিনি বলল, তাকে দিয়েই নাকি আগে টেস্ট করিয়েছে ক্যাপ্টেন। বাহ, বেটা দেখছি হহুত চালাক। আশ্চর্য হয়ে বলল, হহুত? হাঁটুতে এখনো ব্যথা আছে। কিছু একটা করতেই হবে। মনক্ষুণ্ণ করে বলে, পরে করা যাবে নে। এখন চল খেতে যাব। সন্ধ্যার দিকে চিলেকোঠার দরজা বন্ধ করে তেহবিন জুনিয়র আর্মিদের মিশনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কৌশলগুলো জানাচ্ছে। রাতের অন্ধকারে মাদক পাচারকারীদের ধরার জন্য নিরাপত্তা বিশেষ কিছু কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে থাকে। আমাদের আয়ত্তে সেগুলো রয়েছে। প্রথম, নাইট ভিশন ও থার্মাল ইমেজিং ক্যামেরা। রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা ও থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করে মানুষ বা গাড়ির গতিবিধি শনাক্ত করা যায়। এগুলো উষ্ণতা নির্ভর চিত্র তৈরি করে, তাই মানুষের শরীরের তাপ থেকে তাদের অবস্থান শনাক্ত করা যায়। দ্বিতীয়, ড্রোন ব্যবহার। আধুনিক ড্রোনে নাইট ভিশন ও থার্মাল ইমেজিং প্রযুক্তি থাকে, যা আকাশ থেকে পুরো এলাকাটি নজরে রাখতে সহায়তা করে। পাচারকারীরা যেখানে অন্ধকারে লুকিয়ে থাকে, সেখানেও ড্রোন তাদের অবস্থান শনাক্ত করতে পারে। তৃতীয়, চুপিসারে অ্যাম্বুশ ও ফাঁদ। পাচারকারীদের গতিবিধি আগেই অনুমান করে গোপনে ফাঁদ পাতা হয়। কোনো নির্দিষ্ট পথ বা এলাকা তারা সাধারণত নিরাপত্তার আওতায় রাখে এবং পাচারকারীদের ধরে ফেলার জন্য সঠিক সময়ে আক্রমণের অপেক্ষায় থাকে। শব্দ শনাক্তকরণ যন্ত্র। মাদক পাচারের সময় কোনো ধরনের গাড়ি বা নৌকা ব্যবহার করা হলে, তাদের আওয়াজ শনাক্ত করার জন্য সেন্সরযুক্ত যন্ত্র ব্যবহার করা হয়। এই শব্দ থেকে তারা পাচারকারীদের অবস্থান সম্পর্কে জানতে পারে। চতুর্থ, মোবাইল ফোন বা রেডিও সিগন্যাল ট্র্যাকিং। অনেক পাচারকারী নিজেদের মধ্যে যোগাযোগ করতে মোবাইল বা রেডিও ব্যবহার করে। অন্ধকারেও এই সিগন্যাল ট্র্যাক করে তাদের অবস্থান শনাক্ত করা যায়। বাকিগুলো না হয় পরে বলা যাবে। এ ধরনের কৌশল ও প্রযুক্তির ব্যবহারেই রাতের অন্ধকারেও পাচারকারীদের কার্যক্রম শনাক্ত করে এবং গ্রেপ্তার করতে সক্ষম হব। আশা করছি কারো প্রশ্ন থাকছে না মনে। একজন জুনিয়র হাত তুলল। তেহবিন ইশারায় বলতে বলল, বলো, আমরা আজ কোন প্রযুক্তি ব্যবহার করব? প্রথম ও তৃতীয়। গভীর রাতে ঘড়ির স্থিরতা 3টার কাঁটায় থামল সেকেন্ড কয়েক পর জন্য। চওড়া পিচ্ছালা করা রাস্তা ধরে মাল সমেত একটি ট্রাক এগিয়ে আসছে ক্রমশে। নাইট ভিশন ও থার্মাল ক্যামেরায় গাড়ির গতিবিধি অনুমান করা গিয়েছে।
কয়েক হাত দূরত্বে থেকে একটা মোটা গাছ রাস্তার মাঝামাঝি ফেলে রাখে। এমন ভাবে রাখা হয় যাতে অনুমান করা যায় বন্য গাছ ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। কয়েক মিনিট বাদে দ্রুতগামী ট্রাক এসে গাছটির নিকটে থামল। ড্রাইভিং সিটে দুজন লোক ব্যতীত আর কোনো লোক ছিল না। গাড়ির ইঞ্জিন বন্ধ করে নিচে নেমে এলো। গাছটি চওড়া ও লম্বার দিক থেকে ভালোই বর্ষর ছিল। দুজন লোকের সাহায্য সরানো অসম্ভব। একজন লোক সেখানে দাঁড়িয়ে নাসিরকে কল দিল। গাছের কথা জানাতেই সাবধান করে দিল অপর প্রান্ত থেকে। তার সাবধানতাজনিত বাণী শুনে নির্ভয় কোনোমতে গাছটি সরানোর চেষ্টা করছে। জঙ্গলে ঘাপটি মেরে অবস্থান করা তেহবিন সহ জুনিয়ররা তীক্ষ্ণ নজরে দেখছে। গাছটি সরানোর সময়ই তেহবিন হাতের ইশারায় সবাইকে অ্যাটাক করতে বলতে বলতেই চারদিক থেকে বন্দুক তাক করে ঘেরাও করে ট্রাক সহ তাদের দুজনকে। নির্ভয় লোক দুজন হাত উঁচু করে দাঁড়িয়েছিল। তাদের মুখশ্রীতে ছিল না ভয় ছিটে ফোটাও। তেহবিন একজনের কাছে এসে গম্ভীর কণ্ঠে শুধালো, ভেতরে কি? তরমুজ সহ আরো কিছু ফল রয়েছে, চেকিং করো। তেহবিনের নির্দেশে পাঁচজন ট্রাকের পেছনের দরজা খুলে। চেক করার জন্য সংস্ক্যান যন্ত্রটি ব্যবহার করা হয়। সম্পূর্ণভাবে চেক করার পর ফল ব্যতীত মাদকদ্রব্য বা অস্ত্র ধরা পড়েনি। একজন ফিরে এসে তেহবিনকে এটি জানায়। কিঞ্চিত চিন্তিত দেখা গেল তাকে। সংস্ক্যান একটি পোর্টেবল ডিভাইস যা বিশেষত বিমানবন্দর ও বর্ডারে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন মাদকের ক্ষুদ্র অংশ শনাক্ত করতে সক্ষম। কিন্তু সেখানে সব ফলমূল ছিল ভেবে অস্থির হয় তেহবিন। তবে কি ইনফরমেশন ভুল ছিল? চলবে।